পর্ব ৩৪। অবশেষে চাকা ঘুরছে। হ্যালো কেষ্টদা, তুমি একবার অফিসে এসো তো লোকজন নিয়ে। একজনকে খুব শায়েস্তা করতে হবে, ভীষণ বার বেড়েছে। সবাই যখন দরজার দিকে কান খাড়া করে কারো পদধ্বনি অনুমান করার চেষ্টা করছিল, তখন প্রণয় ওর গুন্ডা বাহিনীকে ফোন করে ডাকছিল নীলকে আচ্ছা করে শায়েস্তা করার জন্য। আশ্চর্য ব্যাপার হলো, নীল কিন্তু ওখানে একা, ওকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই। কিন্তু অহংকারী প্রণয় এত চেষ্টা করেও নীলের আত্মবিশ্বাসকে চূর্ণ করতে পারল না, তাই ডেকে পাঠালো ভাড়াটে গুন্ডাদের। প্রণয় নিজের বিপদে আপদে মাঝে মধ্যেই এই কেষ্টদার শরণাপন্ন হয়। ওর দাদামশাইয়ের অ্যাপয়েন্ট করা। প্রণয়ের সব সময়ের রক্ষক এই কেষ্টদা। নীল প্রণয়ের কথাগুলো শুনতে পেলেও পাত্তা দিল না, কারণ এর আগে এর চেয়েও বড় বিপদের মুখোমুখি হয়েছে সে। ওর ভয় করল না, বরং ঘরের বাইরের মহিলা কণ্ঠে ওখানিক সতর্ক হল, কারণ আদ্রিতা ঘরে প্রবেশ করে এসব দেখুক নীল একদমই সেটা চায় না। দেখলেই ওর মনে প্রশ্ন জাগবে এবং সেখান থেকে হয়তো উত্তর অবধি পৌঁছে যাবে আদ্রিতা, জেনে যাবে নীলের আসল পরিচয়। এই মুহূর্তে নীলের জন্য সেটা একদমই কাম্য নয়। এদিকে ততক্ষণে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইওর সেক্রেটারি নন্দিতা। নীল নন্দিতাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ওর সংশয় দূর হল, নিশ্চিন্ত হল নীল। যাক, আদ্রিতা আসেনি। নীল বুঝতে পারল নন্দিতা ওর কাছেই এসেছে। নন্দিতাও কোনো দিকে না তাকিয়ে সোজা নীলের দিকেই যাচ্ছিল। প্রবীর ওকে দেখে খানিকটা কৌতূহলের সাথে ওকে জিজ্ঞেস করল, আরে নন্দিতা ম্যাডাম, ওয়েলকাম টু মাই অফিস, হোয়াটস দ্য ম্যাটার? কথাটা বলার সময় খানিকটা গর্বও হচ্ছিল প্রবীরের। দেখাতে চাইছিল যে রায়চৌধুরীদের লোকেদের সাথে কতটা ঘনিষ্ঠতা। কিন্তু নন্দিতা শুনতে পায়নি, উল্টে নীলের কাছে গিয়ে বলল, স্যার আপনি কখন ফ্রি হবেন? আমাদের একবার বসার দরকার ছিল। কিছু অফিসিয়াল ম্যাটারে আপনার ডিসিশনের উপর আমরা ডিপেন্ড করছি। ইটস আর্জেন্ট। যাকে প্রবীর অশিক্ষিত ভিখারি ভাবছিল, তাকে নন্দিতা স্যার ডেকে সম্বোধন করল। সেটা শুনে খানিকটা চমকে গেল প্রবীর। অবাক হয়ে বলল, এক সেকেন্ড নন্দিতা ম্যাডাম, আপনি স্যার কাকে বলছেন? নীল গত দুদিন অফিসে যেতে পারেনি, তার কিছু কাজকর্ম বাকি থেকে গেছে, আর কিছু সইসাবুদেরও দরকার ছিল, তাই নন্দিতা এখানে এসে হাজির হল। নন্দিতা জানত আজকে ওর স্যার নিজের জন্য এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে আসবে, কিন্তু ফ্ল্যাট কিনে অফিসে যাওয়ার কথা ছিল। অনেকটা দেরি হচ্ছে দেখে নন্দিতাই অফিসের দু একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। নন্দিতার ব্যবহারে প্রবীরের সঙ্গে প্রণয়ও হকচকিয়ে গেল। প্রবীরের কৌতূহল নিবারণের জন্য নন্দিতা পিছন ঘুরে প্রবীরকে বলল, মিস্টার মিত্র, ইনিই আমাদের বর্তমান সিইও, শো সাম রেসপেক্ট। প্রণয়ের পায়ের তলার মাটিটা যেন একটু কেঁপে উঠল। মুখ থেকে এমনিই বেরিয়ে এলো, সিইও? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না প্রণয়। প্রবীরের আর অবাক হওয়ারও অবকাশ নেই। মুখ চোখ ঘামে ভিজে গেল ওর। সিইও শব্দটা শোনা মাত্রই ম্যাজিকের মতো প্রবীরের কাঁধ ঝুঁকে গেল, হাত চলে এলো বুকের কাছে, আর গম্ভীর কণ্ঠস্বর এবার নরম মধুর হয়ে উঠল। সিইও স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি বড় ভুল করে ফেলেছি স্যার, না জেনে আমি অপরাধ করে ফেলেছি। আমাকে ক্ষমা করুন প্লিজ। এই গর্দবটার জন্য আমি আজ কি করে এই কাণ্ড ঘটিয়ে ফেললাম। হে ভগবান, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বলেই প্রবীর ওর নাতির গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। হতচ্ছাড়া! প্রণয় দেওয়ালে ধাক্কা খেল। প্রবীর ওকে আবারও টেনে এনে কান মুলে বলল, ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও শিগগির গিয়ে ক্ষমা চাও, ইউজলেস। এক মুহূর্ত আগে এই বিশেষণটাই নীলের সারনেম হয়ে গিয়েছিল। এখন প্রণয়কে ওর দাদামশাই ইউজলেস বলাতে নীল হেসে ফেলল। তাও প্রণয় দাঁড়িয়ে রইল। এখনো সবটা হজম হয়নি ওর। প্রবীর আবারও ধাক্কা দিলেন ওকে। ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও! প্রণয় ধীর পায়ে নীলের কাছে এগিয়ে গেল। তবে তার আগেই নীল প্রৌঢ় ডিরেক্টরের দিকে হাত দেখিয়ে বলল, আগে ওনার কাছে ক্ষমা চাও। বাধ্য ছেলের মতো প্রণয় ডিরেক্টরের কাছে ক্ষমা চাইল। তারপর ফিরে এলো নীলের কাছে। আমাকে ক্ষমা করে দিন সিইও স্যার, আমি খুব লজ্জিত। আপনাকে না চিনেই আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি। আজ থেকে আমি আপনার দাস। এইভাবে ক্ষমা চাওয়াটা যেন অপরাধের অনুপাতে কিছু কম মনে হচ্ছিল প্রবীরের। আসলে নীলের কোম্পানি যদি প্রবীরের মাথার উপর থেকে হাত সরিয়ে নেয়, তাহলে প্রবীরের সব যাবে। সব মানে সব।
দেউলিয়া হয়ে যাবে ও। নন্দিতা সেক্রেটারি হলেও তার সম্মান প্রবীর মিত্রের চেয়ে বেশি, কারণ সে সরাসরি সিইওর সাথে যুক্ত। প্রবীর তো জাস্ট বাইরের এক পার্টনার মাত্র। প্রবীর বুঝতে পারছিল ওর ব্লাড প্রেশার চরচর করে বাড়ছে। ও অধৈর্য হয়ে প্রণয়ের মাথায় একটা চাঁটি মেরে বলল, আরে মাথা মোটা ইডিয়েট, পায়ে পড়, পায়ে পড়, পা ধরে ক্ষমা চা, মূর্খ কোথাকার। দাদামশাইয়ের এই অর্ডার মানতে বাধ্য প্রণয়। তবুও এতক্ষণে স্মৃতি ওকে মনে করিয়ে দিচ্ছিল একটু আগে এর উল্টো ছবিটা ঘটাতে চাইছিল প্রণয়। সে দোনামনা করতে লাগল। প্রবীর এসে ওকে এমন জোরে ঠেলল যাতে প্রণয় মুখ থুবড়ে পড়ল নীলের পায়ের উপর। বারবার একই কথা রিপিট করে ক্ষমা চাইল প্রণয়। নীল ওকে ইশারা করে উঠে দাঁড়াতে বলল। কি প্রণয়, সেই আমার পাই ধরতে হলো তো অবশেষে? উঠে দাঁড়াতেই ফোন বেজে উঠল প্রণয়ের। ওপাশে তখন কেষ্টদা নিচ থেকে ফোন করে জানতে চাইছে কোথায় আসতে হবে আর কাকে শায়েস্তা করতে হবে। প্রণয় এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, কারণ কেষ্টদাকে ডাকার সময় প্রণয় নীলের সত্যটা জানত না। এখন জানতে পেরেছে, কিন্তু ওদিকে কেষ্টদাও উপস্থিত। পুরোপুরি ফেঁসে গেল প্রণয়। পরিস্থিতি কিভাবে সামাল দেবে বুঝে উঠতে পারল না সে। ফ্যালফ্যাল করে তাকিয়ে ফোনটা বাড়িয়ে দিল ওর দাদামশাইয়ের হাতে। প্রবীর ফোন ধরে খুব রূঢ়ভাবে কেষ্টকে উপরে উঠতে বারণ করে দিল, আর ফোনটা রেখেই একটার পর একটা থাপ্পড় মারতে লাগলো প্রণয়ের গালে। তোর এত বড় সাহস, সিইও স্যারকে মারার জন্য লোক ভাড়া করেছিস? আমি এখানে থাকতে তোর এত সাহস হলো কি করে? আমাকে জিজ্ঞেস না করে ডিসিশন নিচ্ছিস আজকাল, অপদার্থ। প্রণয় হাত ঢেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু পারল না। এসব দেখতে না পেরে ডিরেক্টর স্যার প্রবীরকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু প্রবীর যেন আজ মেরেই ফেলবে নিজের নাতিকে। নীল এসব কাণ্ড দেখে মনে মনে হাসল। প্রবীর যে নীলকে দেখিয়ে দেখিয়ে প্রণয়কে শাস্তি দিচ্ছে সেটা ওখানে দাঁড়ানো যে কেউই বুঝতে পারবে। যাকে একটু আগে নিজের অফিস থেকে দূর করে দিচ্ছিল প্রবীর, এখন তার মন পাওয়ার জন্য কত রকম প্রচেষ্টাই না চালাচ্ছে সে। প্রবীরকে থামতে না দেখে নীল গম্ভীর হয়ে বলল, প্রবীরবাবু দাঁড়ান দাঁড়ান, আমায় একটা কথা বলুন। আজ আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে আপনি গুন্ডা দিয়ে মারতেন? প্রবীর এবার থমকে দাঁড়িয়ে পড়ল। এর উত্তর নীলকে কিভাবে দেবে বুঝতে পারল না সে। উল্টে আবারও নিজের নাতির দিকেই তেড়ে গিয়ে বলল, সব দোষ এই অকর্মণ্য ছেলেটার। কুলাঙ্গার, কোন অধিকারে তুই কাউকে আমার অফিস থেকে বেরিয়ে যেতে বলিস কবেট? তারপর নীলকে মিনতি করে বলল, সিইও স্যার, প্রণয় ভীষণ ইনসেন্সিবল ছেলে, ছোট থেকে আদরে আদরে বাঁদর তৈরি হয়েছে একটা। নীলও বুঝতে পারল প্রবীর নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর সেই রাগটা এখন নিজের নাতির উপর দেখাচ্ছে। তবুও এই ভুলের যেন কোনো প্রায়শ্চিত্ত নেই। এদিকে মার খেয়ে চোখ মুখ লাল হয়ে গেল প্রণয়ের। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে কালশিটে পড়ে গেল। প্রবীর প্রথমে এই ঘরে নিজের অ্যারোগেন্ট রূপ নিয়ে প্রবেশ করেছিল। এখন যত সময়ে যাচ্ছে ও ক্রমশ অসহায় দুর্বল হয়ে পড়তে থাকল। কে বলবে এই প্রবীর মিত্রই রিয়েল এস্টেট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট? বিপি বেড়ে ওর গায়ের ফর্সা রং ক্রমশ লাল হয়ে উঠল। অবশ্য লজ্জাতেও লাল হয়ে উঠতে পারে, সেটার কারণটা বুঝতে পারল না নীল। নীল খানিকক্ষণের এই নীরবতা ভেঙে ওর সেক্রেটারি নন্দিতাকে ইনস্ট্রাকশন দিল, নন্দিতা, তুমি আমাদের কোম্পানির ম্যানেজিং বডিতে কিছু বদল আনার ব্যবস্থা করো। আমি চাই প্রবীর মিত্রকে আমাদের ডেপুটি ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হোক। উনি শুধু ওনার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়েই থাকুক, সেই জায়গায় এই ডিরেক্টর স্যারকে প্রমোশন দেওয়া হোক। আর প্রবীরবাবু, আমি চাই আপনার এই নাতিটি যেন আর এই কোম্পানির ম্যানেজার পোস্টে না থাকে, খেয়াল রাখবেন। নন্দিতা চটপট করে এই নতুন রেজলিউশনসগুলো ওর নোটপ্যাডে লিখে নিল। প্রবীরের কাছে আর কোনো পথ খোলা থাকল না, তাই মাথা নামিয়ে সম্মতি জানালো সে। ওদিকে গ্রাউন্ড ফ্লোরে একটা সোফায় বসে অপেক্ষা করছিল আদ্রিতা আর প্রিয়াঙ্কা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর একটা কালো মুস্কো মস্তান গোছের লোক তার দলবল নিয়ে রিসেপশনে এসে হাজির হল। আদ্রিতা বা প্রিয়াঙ্কা কেউ জানত না যে ওর নাম কেষ্ট। ওদের হাতে লাঠি, চেন, হকি স্টিক দেখে আদ্রিতার মনে সংশয় হল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই দলের লিডার একটা ফোন করল কাউকে। ওপার থেকে কোনো ইনস্ট্রাকশন পেয়ে সে সদল বলে আবার বাইরে চলে গেল। এই দেখে আদ্রিতার বুকে বল এলো। আসলে ওরা দুজন এর আগে প্রবীর মিত্রকে উপরে যেতে দেখেছিল। তার পরপরই এই গুন্ডার দল দেখে খুব ঘাবড়ে গিয়ে আদ্রিতা। নীলের জন্য ব্যতিব্যস্ত হচ্ছিল ও। একবার ভেবেছিল পুলিশ ডাকবে, কিন্তু তার আগেই এই গুন্ডাগুলো বেরিয়ে চলে গেছিল। এ সব কিছুই আদ্রিতার চোখের সামনে ঘটে গেল।
কিন্তু এখনো নীলের দেখা পেল না সে। উপরে কি ঘটে চলে সেটা সে বলতে পারল না, তাই বারবার ফিরে ফিরে লিফটের দিকে তাকাচ্ছিল সে। এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা বলল, তুই কি এত চিন্তা করছিস বলতো? আদ্রিতা অধৈর্য হয়ে লিফটের দিকে তাকিয়েই উত্তর দিল, খুব টেনশন হচ্ছে রে প্রিয়াঙ্কা, ওরা নীলকে কিছু করবে না তো? দেখলি কতগুলো গুন্ডা এসেছিল, ভাগ্যিস ওপরে ওঠেনি। ওরা কেন এসেছিল বলতো? নীল ঠিক থাকবে তো রে, বল না? প্রিয়াঙ্কা হাসতে হাসতে উত্তর দিল, আমি কি বলেছিলাম প্রণয়কে এখানে এসে? নীলদা আমাদের জামাই রাজা। আর তোমাকে বলছি মামনি, তোমার জামাই শুধু জামাই নয়, সে রাজা, বুঝলে? দেখবি রাজার মতো কেমন গটগট করে নেমে আসবে। বলে প্রিয়াঙ্কা ইচ্ছে করে রাজার মতো হাত দুলিয়ে দুলিয়ে হাঁটতে শুরু করলো আদ্রিতার সামনে, যাতে আদ্রিতা একটু রিল্যাক্সড হয়। কিন্তু বন্ধুর এই খুনসুটিতে বিরক্ত হয়ে আদ্রিতা বলল, ধ্যাৎ, খালি ইয়ার কি মারিস তুই, কোনো কমের নোস। আমি আর এখানে বসে থাকতে পারছি না, আমি উপরে গেলাম। এই বলে একজন স্টাফকে জিজ্ঞেস করল, প্রণয়ের অফিসটা এক্স্যাক্টলি কোন ফ্লোরে? উত্তর পেয়েই আদ্রিতা এগিয়ে গেল লিফটের দিকে। প্রিয়াঙ্কাও নিজের ব্যাগটা কাঁধে তুলে এক ছুটে আদ্রিতার পিছু নিল, কিন্তু আদ্রিতা লিফটের ভেতর ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ নীলবাবু। প্রৌঢ় ডিরেক্টর নিজের প্রমোশনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানালো। নীল হাত জোড় করে প্রণাম জানিয়ে বলল, আমার সাধ্যের মধ্যে যতটুকু পারব আমি নিশ্চয়ই করব। আমার কর্তব্য আমার কোম্পানির সকল এমপ্লয়ীদের খুশি রাখা। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি সব সময় আমার পাশে ছিলেন। এই বলে নীল নন্দিতার সঙ্গে ওই ঘর থেকে বেরিয়ে লিফটের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে নীল দেখল প্রবীর মিত্র সোফায় কপালে হাত দিয়ে বসে রয়েছে এবং ঘরের এক কোণের মেঝেতে পা ছড়িয়ে বসে রয়েছে প্রণয় মিত্র। নীল এবং নন্দিতা লিফটের সামনে আসতেই লিফটের দরজাটা খুলে গেল। কিছু একটা দেখেই থমকে গেল সে। আদ্রিতা, তুমি? নন্দিতা আর নীলকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতাও। নন্দিতা ওদের পাশ কাটিয়ে অন্য কলিগদের সঙ্গে নিয়ে লিফটে উঠল। নীল আর আদ্রিতা দাঁড়িয়ে রইল মুখোমুখি। 14th পাশের ফাঁকা প্যাসেজ দিয়ে হঠাৎ হু হু করে হাওয়া বইতে শুরু করল। আদ্রিতার এলোমেলো চুল এসে পড়ল নীলের মুখে। হাওয়াও কি মন বুঝে বয়? পরস্পরের দিকে তাকিয়ে রইল ওরা। মনে হল চারপাশ দিয়ে রিয়ালিটি, টাইম সবকিছু মোমের মতো গলে পিছলে চলে যাচ্ছে। তবু যেন ওরা দুজন একাকী দাঁড়িয়ে রয়েছে সেখানে। অস্ফুটে আদ্রিতা বলল, তুমি ঠিক আছো নীল? তবে কি এবার নীল আদ্রিতার কাছে নিজের স্বরূপ মেলে ধরবে? আদ্রিতা কি সত্যিই নীলের প্রতি দুর্বল হয়ে পড়ল? ওদের প্রেমের এই ছোট্ট মুহূর্তটা কি বারবার ফিরে আসবে? এতদিনের সব চাওয়া পাওয়া কি এক এক করে পূরণ হবে নীলের? নাকি এখনও ওদের মিলনে অনেক বাধা রয়ে গেছে?